আমি আতিকের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম, এজন্য তোমার মতন ভালো বন্ধুকে অবিশ্বাস করেছি, আবার গায়ে হাতও তুলেছি। কিন্তু তোমার দেওয়া ছবিগুলো দেখার পর থেকে আতিকের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করি। দুদিন ফলো করার পর ওর আসল চেহারা সামনে আসে। এরপর থেকে ওর সাথে ব্রেকআপ করে দিয়েছি। এরপর তোমাকে অনেকবার ফোন করেছি, কিন্তু তুমি আমাকে ব্লক লিস্টে রাখছো, এই জন্য যোগাযোগ করতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দাও। ম্যাডাম, গরিব মানুষরা এইসব মনে রাখলে তাদের দিন চলে না। আর আমি আপনার কথায় কিছুই মনে করিনি। আসলে ওটা আমার কপালে ছিল। তাহলে আমরা বন্ধু? ম্যাডাম, যে সম্পর্ক একবার ভেঙে যায় সেটা আর জোড়া লাগতে চায় না, লাগলেও দাগ থেকে যায়। থাকুক দাগ। ম্যাডাম, আমাকে যেতে হবে বলে ওখান থেকে উঠে পড়লাম। এমনিতেই মাকে ভালোবাসতাম, হয়তো এখনো ভালোবাসি, আর ওকে এত সহজে বলতে পারবো না। কিন্তু ওর সামনে আর একটু থাকলে নিজে থেকে ওর প্রতি দুর্বল হয়ে যাবে। কি দরকার পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লাগানো? বাসায় চলে আসলাম, এসে রুমে শুয়ে পড়লাম। কিছুক্ষণের ভেতর ঘুমিয়ে পড়ি। গালে প্রচণ্ড ব্যথায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে আখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। তোরে কতবার বলছি আমার বিছানায় টাচ করবি না, তারপরেও কেন শুয়েছিস? ম্যাডাম, আসলে অনেক ঘুম পেয়েছে, এজন্য ভুলে ঘুমিয়ে পড়েছি। সরি, আর এমন হবে না। মনে থাকে যেন, আর আমার চোখের সামনে থেকে ভাগ। এত টর্চার আর ভালো লাগে না। ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। বিকেলে 8টা দিয়ে সন্ধ্যায় বাসায় আসলাম। রাতে আঙ্কেল বলল, তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ আছে। আব্বু, কি সারপ্রাইজ? আঙ্কেল একটা খাম এগিয়ে দিয়ে বলল, এটা খুলে দেখো, তাহলে বুঝতে পারবে। আখি খামের মুখ ছিঁড়ে ফেললো। ভেতরে কি আছে দেখার জন্য আমি উৎসুকভাবে তাকিয়ে আছি। আখি খামের ভেতর থেকে 2টা কাগজ বের করলো। আমি একটা হাতে নিয়ে দেখলাম, এটা তো কোনো হোটেলের টিকিট। হোটেলের নাম হোটেল ক্লিপলিং। এমন নামের হোটেল তো বাংলাদেশে নাই। চোখ বুলিয়ে দেখি এটা একটা সুইজারল্যান্ডের জেনেভা শহরের একটা হোটেলের নাম। আঙ্কেল, এটা তো সুইজারল্যান্ডের হোটেলের নাম, এটা দিয়ে আমরা কি করব? কাল সকালবেলা তোমরা দুইজন সুইজারল্যান্ডে হানিমুনে যাচ্ছ। কি? আমাদের না জানিয়ে এটা ঠিক করনি? তোমাদের দুজনকে সারপ্রাইজ দিছি। এই নাও তোমাদের পাসপোর্ট আর ভিসা। আমি কি বলবো ভেবে পেলাম না। চুপচাপ রুমে এসে সোফায় বসে পড়লাম। একটু পর আখি এলো, এসে আমাকে ছাড়ি দিতে লাগলো। আমার উপর রাগ দেখান কেন? তো কার উপর রাগ দেখাবো? আপনার আব্বুর উপর রাগ দেখান। যত সব পাগলি এসে ঘাড়ে চেপে বসেছে। ওই, কি বললি? এত কাছে কথা শুনতে পান না? আপনার কানে সমস্যা আছে, ডাক্তার দেখান। আখির দিকে তাকালাম, দেখি রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। সকাল সব কিছু রেডি করে নিলাম। আঙ্কেল এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গেল। জেনেভা এয়ারপোর্টে নেমে দেখি এখানে সকাল হয়েছে। যাই হোক, এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সিওয়ালাকে বললাম, হোটেল ক্লিপলিং যাবেন? যাব। আমি আর আখি ট্যাক্সিতে উঠলাম। ট্যাক্সি চলতে শুরু করলো। আশেপাশের বাসাগুলো চমৎকার। কিছু দূর পর পর একটা করে ঝিল দেখতে পাচ্ছি। মনে হচ্ছে নেমে সাঁতার কাটি। আসলে এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। আখি ম্যাডামও তাকিয়ে আছে, বাইরের সৌন্দর্য দেখছে। এই যে ম্যাডাম। ডাকছিস কেন? জায়গাগুলো অনেক সুন্দর না? সুন্দর। যদি আজ জিসান বেঁচে থাকতো তাহলে আমার চেয়ে সুখী কেউ হতো না। কিন্তু আমার কপাল কি, বিয়ে হলো একটা ড্রাইভারের সাথে, তাও সে আমার চেয়ে ছোট। ওরে আমি কখনো মানতে পারবোই না। আপনি মানেন বা না মানেন, আমি কিন্তু হানিমুন ঠিকই করব। উল্টাপাল্টা কিছু করার কথা ভাবলে তোরে লাথি মেরে বের করে দেব। এরপর দেখবো কিভাবে বাংলাদেশে যাস। ম্যাডাম, আপনি এত আনরোমান্টিক কেন? বেশি কথা বললে কিন্তু সত্যি সত্যি বের করে দেব। আমি আর কিছু না বলে চুপচাপ বসে থাকলাম। কিছুক্ষণ পর হোটেলে এসে পড়লাম। আগে যেহেতু রুম বুক করা আছে, এজন্য কোনো সমস্যা হলো না। ব্যাগ নিয়ে রুমে আসলাম। রুমে একটাই বেড। এখানেও মনে হয় সোফাতে ঘুমাতে হবে, কিন্তু রুমে তো কোনো সোফা নাই। আজব, তাহলে কি ফ্লোরে? এমনিতে এই সময় ভালো ঠান্ডা লাগছে, ফ্লোরে ঘুমালে নিশ্চয় অসুখ হবে। এই, কি ভাবছিস? কিছু না, রুম দেখছি। রুম দেখার কি আছে? আগে মনে হয় দেখিসনি। দেখেছি, কিন্তু এমন টাইপের রাজকীয় রুম দেখিনি। আচ্ছা ম্যাডাম, আমরা সুইজারল্যান্ডে কতদিন থাকবো? 10 দিন, জেনেভায় 3 দিন, জুরিখে 4 দিন, আর ব্রেন শহরে 3 দিন থাকবো। আমার ইচ্ছে আল্পস পর্বত দেখা। অপেক্ষা কর, সব দেখবো সুইজারল্যান্ডের।
ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বের হলাম। ওই চল, খেতে যেতে হবে। চলেন। বাহিরে এসে কারি হাউস নামে একটা রেস্টুরেন্ট দেখলাম। আমি আখি ম্যাডামকে বললাম, সামনে একটা রেস্টুরেন্ট দেখছি, এখানে নিশ্চয়ই বাঙালি খাবার পাওয়া যাবে। ম্যাডাম বলল, আচ্ছা চল গিয়ে দেখি। রেস্টুরেন্টের মেনু কার্ডে চিকেন বিরিয়ানি দেখলাম। বাহ, এখানকার লোকও দেখছি চিকেন বিরিয়ানি খায়। আমি আমার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করলাম। ম্যাডাম ওনার জন্য কি অর্ডার করলো বুঝলাম না। একটু পর 2 প্লেট চিকেন বিরিয়ানি এলো। তার মানে ম্যাডামও চিকেন বিরিয়ানি অর্ডার করেছে। খাওয়া শেষ করে বিল দিয়ে বাইরে বের হলাম। আকি ম্যাডাম আর আমি হাঁটতে লাগলাম। আমার কাছে একটা ক্যামেরা আছে, ওটা দিয়ে আশেপাশে সৌন্দর্য ক্যামেরা বন্দি করছি। হাঁটতে হাঁটতে একটা সুন্দর লেকের পাশে চলে আসলাম। লেকের পানি একদম ঝকঝকে, আমাদের দেশের মতো নোংরা না। অনেক লোক দেখছি নৌকাতে করে ঘুরছে। ম্যাডাম দেখি একটা মেয়ের সাথে কথা বলছে। আমি চুপি চুপি কয়েকটা ফটো তুললাম। অনেক মায়াবী লাগছে, কিন্তু যদি জানে আমি ফটো তুলেছি হয়তো আমার ক্যামেরাটা টুকরো টুকরো করবে, এজন্য কিছু বললাম না। পাশে আমার বয়সী একজন দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করলাম, এই লেকের নাম কি? লোকটা বলল, এটার নাম লেক জেনেভা, এটা ইউরোপের 2য় বৃহত্তম লেক। লোকটাকে ধন্যবাদ বলে ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম নৌকাতে উঠবেন? উঠতে তো ইচ্ছে করছে, কিন্তু আমি তো সাঁতার জানি না। আমি আছি তো, এত চিন্তা করছেন কেন? একটা নৌকা ভাড়া কর 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা কেন? আমার ইচ্ছে হয়েছে, বেশি কথা না বলে যা বলছি তাই কর। কেমন বউ কপালে জুটলো, কথায় কথায় আমাকে হুকুম দেয়। ওই কি বললি? কিছু না, আমি নৌকা ভাড়া করে আসি। 2 ঘন্টার জন্য একটা ছোট নৌকা ভাড়া করলাম 100 সুইস ফ্রাঙ্ক দিয়ে, মানে বাংলাদেশি টাকায় 8,400 টাকা। শালারা দেখছি ডাকাত, এত ভেবে কি হবে, টাকা তো শ্বশুর দেবে। নৌকাতে অনেক ঘুরলাম, অনেক ফটো তুললাম, লুকিয়ে ম্যাডামের ফটো তুলতে ভুলিনি। নৌকা ভ্রমণ শেষে হোটেলে ফিরে আসলাম। বিকেলে বের হলাম আবার ঘুরতে। এ তো হানিমুন না, আমরা মনে হয় ঘুরতে আসছে। এবার ম্যাডাম বলল, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে যাব। উনি যা বলবে তাই করতে হবে, কি আর করা। চললাম মিউজিয়াম দেখতে। মিউজিয়াম দেখতে দুজনের আবার টিকিট করা লাগে। মিউজিয়ামে দেখার মতো অনেক কিছু আছে। এর মধ্যে ভালো লাগলো চাঁদের পাথর আর 2 মুখওয়ালা কচ্ছপ। মিউজিয়ামের ভেতর ফটো তোলা নিষেধ, আগে আমার ক্যামেরাটা রেখে দিয়েছে, না হলে এই দুর্লভ দুটো জিনিসের ফটো তুলতে ভুলতাম না। হোটেলে ফিরতে রাত হয়ে গেল। হোটেল থেকে রাতের খাবার অর্ডার করা হলো। খেয়ে ভাবতে লাগলাম, এখন আমি কোথায় ঘুমাবো? আকি ম্যাডামের দিকে তাকালাম। উনি মনের আনন্দে ফোন টিপছে। ইচ্ছে করছে আচার দিয়ে ফোনটা গুঁড়ো করি। আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, ওই কি ভাবছিস? কিছু না ম্যাডাম। তাহলে তাকিয়ে আছিস কেন? জীবনে মেয়ে দেখিস নাই? জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু আপনার মতো একটাও দেখিনি। এই পৃথিবীতে আপনি ওয়ান পিস, আপনার মতো আর কেউ নেই। এত বর্ণনা দিতে হবে না, আমি জানি। এত যখন জানেন তখন বলেন তো আমি কি ভাবছি। আচ্ছা, তোর থাকার জায়গা নিয়ে ভাবতে হবে না, আজকে এই বিছানাতেই ঘুমাবি। ম্যাডাম রাতে কিছু হলে কিন্তু আমার দোষ নেই। আমাকে টাচ করলেই থাপড়ে তোর দাঁত একটাও ঠিক রাখবো না। আমি কোনো কথা না বলে শুয়ে পড়লাম। বেশ কয়েকদিন পর বিছানায় শুয়েছি, ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। সকালে বুকে ভারী কিছুর অনুভবে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি ম্যাডাম আমাকে বালিশ বানিয়ে শুয়ে আছে। রাতে তো বড় করে বলল টাচ করলে আমার কত কিছু করবে, আর এখন দেখছি আমাকে বালিশ বানাইছে। ফোনটা দিয়ে কয়েকটা ফটো তুলে রাখলাম। এরপর ম্যাডামকে ডাক দিলাম। আমার ডাক শুনে ম্যাডাম চোখ খুলল। নিজেকে আমার বুকে মাথা রাখা দেখে লজ্জা পেয়ে গেল। রাতে মাঝখানে বালিশ দিলেন, আবার নিজের বালিশ টপকে আমার কাছে চলে এলেন। ভারী লুচু মেয়ে তো আপনি। না জানি রাতে আমার সাথে কি কি করেছেন। ওই আমি কিছুই করিনি। তাহলে আমার বুকে মাথা দিয়ে কে ঘুমাইছিল? ম্যাডাম চুপ করে আছে। থাক, আর লজ্জা পেতে হবে না, আমাকে বললেই হতো, সুন্দর করে জড়িয়ে ধরে রাখতাম। হাজার হলেও বর তো। আই পিচ্ছি, চুপ কর। তোরে কোন দুঃখে জড়িয়ে ধরতে যাব? আর বলছি তো, আমার সামনে বরের অধিকার খাটাতে আসবে না। তাহলে একটু আগে কি আমার বুকে পেতনি শুয়েছিল? হায় পেতনি ওটা। এখন চুপ কর, আর বাহির থেকে আমার জন্য নাস্তা নিয়ে আয়। আমি পারবো না। না পারলে তোর কপালে দুঃখ আছে বললাম। কি আর করব, উঠে ফ্রেশ হয়ে ম্যাডামের জন্য নাস্তা নিয়ে এলাম। খাওয়া শেষে দুজন ঘুরতে বের হলাম। ম্যাডাম আজকে কি দেখবেন? জেট ডি আউট, সেটা কি? জেনেভার একটা লেক,
ওখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে, শুনেছি ওই ঝর্ণা দিয়ে পানি পাম্প দিয়ে 140 ফিট উচ্চতায় তোলা হয়। তাহলে তো দেখতে হয়। একটা ট্যাক্সি বার করে জেডডিআইতে এলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, অনেক পর্যটক আসছে। আমি ক্যামেরা দিয়ে অনেকগুলো ফটো তুললাম। লেকে দেখি অনেকে সাঁতার কাটছে। ইচ্ছে হচ্ছে সাঁতার কাটতে, কিন্তু এই ড্রেসে সম্ভব না। ম্যাডাম বলল, চল নৌকাতে ঘুরবো। গতদিনের মতো নৌকা ঠিক করে এলাম। লেকের মাঝখানে এসে ম্যাডাম ধাক্কা দিয়ে আমাকে পানিতে ফেলে দিল। ভাগ্যিস সাঁতার জানি, না হলে ডুবে মরতে হতো। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।